আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আমাদেরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে। আজকের ব্লগে থাকছে অনেক কিছু বলতে আমাদের শেষ রমজানের ইফতারি, তারপর ঈদের টুকিটাকি ক্লিপস, তাছাড়াও ঈদের কেনাকাটা, মারিয়াম মাশরাফির সব কিছু মিলেমিশে আজকের ছোট্ট একটা ব্লগ। আজকে ব্লগটার উদ্দেশ্য হচ্ছে ঈদের পরে আপনাদের সাথে কথা বলার একটা সেতুবন্ধন আর কি। আপনাদের সাথে কথা বলতে হলে তো কিছু ভিডিওর ক্লিপসের সাথে আপনাদের সাথে কথা বলতে হয়। তো সে কারণেই আজকে আর কি সব কিছু মিলেমিশে ছোট্ট আকারে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন, যাতে করে পরবর্তী ব্লগের আপডেটগুলো আপনারা সহজেই পেতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবারের ঈদে আমাদের কোনো কেনাকাটার কোনো প্ল্যানিং ছিল না। মাশরাফিকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম ওর ট্রিটমেন্টের জন্য। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট শেষ হয়েছে। তারপর ওর জন্য কিছু সেভিং রেখেছি, যাতে করে পরবর্তী সময় ওর ট্রিটমেন্টে কাজে লাগাতে পারি। আবার কিছুদিন পর ওকে নিয়ে ময়মনসিংহ যেতে হবে ওর থেরাপির জন্য, সিআরপিতে। তো এত কিছু মাথায় রেখে ভেবেছিলাম যে এইবার ঈদটা আমাদের একটু সাদামাটাই কাটুক, কেনাকাটা কিছু করব না। তবে বাচ্চাদের কেনাকাটা তো অবশ্যই করে দিতে হবে। মারিয়াম মাশরাফি, মারিয়াম যেহেতু বোঝার পরে এই প্রথম ঈদ, মানে ঈদ বুঝতে শিখেছে, তারপর ওর প্রথম ঈদ। এর আগে যে 2-3টা ঈদ পেয়েছে তখন তো ঈদ ওভাবে বোঝেনি। তো যাই হোক, মারিয়াম মাশরাফিকে টুকটাকি কেনাকাটা করে দিয়েছি। আর এদিকে কোনো এক রমজানের ইফতারি ছিল আমার এটা। বিশ্বাস করেন এই খাবারটা এত তৃপ্তি সহকারে সেদিন আমি ইফতারিতে এটা খেয়েছিলাম যে এখনও ভুলতে পারি নাই, এত বেশি মজা লেগেছিল। অনেক বছর পর এভাবে পান্তা ভাতের সাথে ডালের বড়া, তারপর ডিম ভাজা, বোম্বাই মরিচ, পেঁয়াজ। তো আমাদের ছোটোবেলায় আমরা খেতাম পান্তা ভাতের সাথে ডালের বড়া এবং ডিম ভাজা দিয়ে। তো আজকে সেই ছোটোবেলাটাকে একদম মনে পড়ে গিয়েছে, ছোটোবেলাটা অনেক তাজা হয়ে গিয়েছে। এটা হচ্ছে শেষ রমজানের ইফতারি। আজকে যেহেতু রোজা শেষ, আর রোজাগুলো কেমন একদম পলকের মধ্যে চলে গিয়েছে। এবারের রমজানটা আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে, না ছিল পানি পিপাসা, না ছিল ক্ষুধার, না ছিল কোনো ক্লান্তি। অনেক ভালো কেটেছে সবার এবারের রমজানটা। তো আজকে শেষ রমজানের ইফতারিতে একটু বেশি বেশি ইফতারির আয়োজন করা হয়েছে। একটু প্রতিবেশীদেরকে দেওয়া হবে এবং নিজেরা আজকে সব আইটেম একটু একটু বানাবো খাওয়ার জন্য। তো ছোলাটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, মানে আমি তো ছোলা সেদ্ধ করেছি রোজার মধ্যে, মনে হয় 2বার সেদ্ধ করে একটু একটু করে বক্স ভরে রেখে দিয়েছি। যেদিনকে যে যতটুকু লাগে অতটুকু বের করে রান্না করেছি। তো শেষ হয়ে গিয়েছিলো, ছোলাটা সেদ্ধ করে দিয়েছি। আর এখানে আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব। পুরো রমজানে আমি একদিনও বিরিয়ানি রান্না করিনি, তাই আজকে বিরিয়ানি রান্না করব। আমাদের এই বাসায় আসার পরে গত 3 বছরে আমি 3টা রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এই 3 রমজানে ওরকমের করে আর কি আয়োজন করে সবার বাসায় যে ইফতারি দেওয়াটা আমার সম্ভব হয়ে ওঠেনি। টুকিটাকি আর কি 1-2 জনকে হয়তো বা পাশাপাশি যারা আছে তাদেরকে টুকটাক দেওয়া হয়েছে। তবে সবার সাথে যে ইফতারিটা মিলেমিশে খাওয়া ওইটা হয় নাই, কারণ এইখানে যখন এসেছি প্রথম রমজানে আমি প্রেগনেন্ট ছিলাম, তখন তো আমার দ্বারা কোনো কিছু সম্ভব হয়নি, মানে এত আয়োজনটা সম্ভব হয়নি। দ্বিতীয় রমজানে তো মারিয়াম ছোট ছিল, ও তখন 6 মাসের ছিল, তখনও সম্ভব হয়নি। আর তৃতীয় রোজার সময়ে তো মারিয়াম ছোট ছিল। তো বিশ্বাস করেন সেই সময়গুলো কিন্তু আমি আরও বেশি ফ্রি ছিলাম, বা তখন আমার কষ্টটা কম হয়েছে। মানে মারিয়ামকে কারো কাছে দিয়ে আসলে আমি নিরিবিলি ওই সময়টায় কাজ করতে পারতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, মানে অনেক ভয়াবহ। আমি যদি রান্নাঘরে 30 মিনিট এক নাগাদ কাজ করি, তারপর রুমের মধ্যে এসে দেখব যে পুরো একদম সব কিছু ভূমিকম্পর মতো তাণ্ডব হয়েছে। আলনায় যত কাপড় আছে সেগুলো দেখব ফ্লোরে, সোফার কুশনগুলো সব নিচে, একটা বেডেও বালিশ থাকবে না, সব নিচে। তারপর যত খেলনা আছে সব ফ্লোরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত।
এখানেই শান্ত নয়। ফ্রিজের মধ্যে যত সবজি আছে সব দেখবো নিচে, তেল মশলা সব মিলিয়ে মিশিয়ে একসাথে রান্না বান্না করে। মাঝে মধ্যে বিশ্বাস করেন আমার কান্না চলে আসে, আমি কান্না করে দেই যে এটা কেমন অবস্থা। মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, আবার মাঝে মধ্যে সহ্য করে নেই। যে বাচ্চারা ছোটোবেলায় যত বেশি দুষ্টমি করে বা একটু থাকে ওদের ব্রেন তত বেশি সার্ভ হয়, তো এই কারণে আর কিছু বলি না। তো যাই হোক, এদিকে আমি ইফতারিগুলো সব কিছু একটু একটু করে ভেজে নিচ্ছি। আমি আসরের নামাজের অনেক আগে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করেছি, আর আসরের নামাজের পরে ফ্রাই আইটেমগুলো সব কিছু ভেজে নিয়েছি, যেমন আলুর চপ, তারপর বেগুনি, পেঁয়াজু, ছোলাটাও আগে রান্না করে রেখেছিলাম। তো ইফতারির আইটেমে ছিল বিরিয়ানি, তারপর বেগুনি, পেঁয়াজু, তরমুজ, কলা, ছোলা সব কিছু। তো যখন সব কিছু রেডি করতেছিলাম অনেক তাড়াহুড়ো করে আজানের আগে আগে সবার বাসায় দিয়ে এসেছি। আর হচ্ছে এদিকে রাতের বেলা মারিয়াম সে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার মেহেদি লাগবে, আবার মেহেদি লাগবে, আমাকে মেহেদি দাও। ওর জন্য আগেই মেহেদি কিনিনি, কারণ মেহেদি বাসায় থাকলে হয়তো আমার বাসার সবখানেই মেহেদির ছাপ থাকবে, বিছানার চাদর থেকে শুরু করে ড্রেস সব কিছুতেই। তো অনেক কান্নাকাটির পরে আর না দিয়ে পারিনি, যখন দিয়েছি তারপরের অবস্থা দেখেন। পাশের বাসার ভাবিকে এনে বলছে যে আন্টি বসো, তোমাকে আমি মেহেদি দিয়ে দেবো। আর সেও দুহাত বাড়িয়ে দিয়েছে, আর দুহাতে আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে একদম জমির নকশা পর্যন্ত এঁকে দিয়েছে। সব কিছু দিয়ে টিয়ে সে শান্ত, তাকে একটু দিয়ে দিয়েছিলাম আমি যেভাবে পারি, মানে আমার আনারই হাতে। লাস্ট কবে আমি হাতে মেহেদি পরেছি মনে নেই, ভুলে গিয়েছি। একটা সময় ছিল যখন মেহেদি হাতে না দিলে হয়তো বা ঈদই কমপ্লিট হতো না, কিন্তু সেখানে এখন মেহেদি দেওয়ার কথা মনেই আসে না। বিয়ের পরপরও অনেক দিন হাতে খুব মেহেদি দিয়েছি, বা হচ্ছে ঈদের আগেই মশলা টশলা বেটে রেখেছি যাতে করে মেহেদি না ধুয়ে যায়। তো এখন আর সেই ইচ্ছেটা হয় না, বোঝা যায় যে বয়স হয়েছে। ভুল থেকে যদি দারুণ কিছু হয় তবে ভুলই ভালো। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি তো সব সময় সেমাইটা একটু ঘিয়ে ভেজে তারপর দুধটা ঘন করে জাল করে তার মধ্যে রান্না করি। আজকে কি হয়েছে, সেমাই ঘিয়ে যখন ভেজেছি, ভাজার পরে আমি গরম দুধের মধ্যে যখন ঘিটা দিয়েছি, এই ঘিয়ে ভাজা সেমাইটা দিয়েছি, তখন দুধটা ফেটে গিয়েছে। আর সেই সেমাইটা আমি তো ভেবেছিলাম যে এই সেমাইটা কি করব, এটা তো নষ্ট হয়ে গিয়েছে। দুধটা ফেটে একদম ছানা হয়ে গিয়েছে। একদম ছানা হয় নাই, ভেতরে একদম ছোট ছোট আকারের ছানা হয়েছে। তো খাওয়ার পরে সবাই সেমাইটার প্রশংসা করেছে যে অন্যরকমের একটা টেস্ট হয়েছে, সেমাইটা আমি ছানা দিয়ে রান্না করেছি কিনা। আসলে ছানা টানা কিছু ছিল না, দুধটা ফেটে গিয়েছে। আর সেই সেমাইটা সবাই অনেক বেশি মজা করে খেয়েছে আর বলেছে যে সেমাইটা অনেক মজা হয়েছে, একটু এক্সেপশনাল হয়েছে। তো তখন মনে মনে ভাবলাম যে ভুল থেকে যদি দারুণ কিছু হয় তবে ভুলই ভালো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে সেমাই রান্না করেছি, পায়েস রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, রোস্ট, তারপর গরুর মাংস, পোলাও সব কিছু রান্না করেই রেখেছি যাতে করে সারাদিনে আর রান্নাবান্নার ঝামেলা না হয়। তো আরেকজন দেখেন ঈদের দিন সকালবেলা উঠে মোটামুটি যা সালামি টালামি পেয়েছে, নানু দিয়েছে, পাশের বাসার আন্টি দিয়েছে, সবাই তাকে সালামি দিয়েছে। তো ওকে বলতেছিলাম যে তোমার যেই সালামি এর উপরে আমার হক, কারণ ছোটোবেলায় আমরা যে সালামি পেতাম সেটা তোমার নানি মেরে খেয়েছে, এখন তোমার সালামির উপরে আমার হক। তো সে নতুন একটা 100 টাকার নোট রেখে বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। আর এখন বিকালবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠিয়েছি। আর এখন দেখেন রেডি টেডি হয়ে এখন বলছে যে বাবার সাথে বাহিরে যাব, ওঠো। এটা হচ্ছে মারিয়ামের ঈদের মেইন ড্রেস। আর সকালবেলা যে ড্রেসটা পরেছে পিঙ্ক কালার, ওইটা ওর 4 তলার নানু দিয়েছে। মারিয়ামের টানাটানিতে আমি আর ঘুমিয়ে থাকতে পারিনি, উঠে একটু রেডি হয়েছি, হালকা পাতলা আর কি রেডি হয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, হিজাবটা পরেছি, এতটুকুই আমার রেডি আর কি। তো রেডি হয়ে এখন আমরা একটু বের হব। আমরা যেখানে থাকি এইখানে তো একদম ইউনিয়ন পর্যায়ে, এখানে ঘুরতে যাওয়ার তেমন কোনো প্লেস ছিল না। এখন এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, যদিও এই রেস্টুরেন্টটা আগেও ছিল, এখন একটু ব্যাপক আকারে হয়েছে, মানে একটু বড়সড় হয়েছে, যেখানে অনেক মানুষ একটু ঘোরার প্লেস হয়েছে। তো কোথায় আর যাবো, সেখানেই গিয়েছিলাম। আর মারিয়ম অনেক দিন থেকে বলছে নয়াদামানে গিয়ে পিৎজা খাবো পিৎজা খাবো।
তো কি আর করা, যেই কথা সেই কাজ। আমরা গিয়ে একটু ঘুরে ফিরে তারপর পিৎজা খেয়ে বাসায় চলে এসেছি। এভাবেই আর কি আমাদের ঈদটা কেটেছে। এবার আমরা বাড়িতেও যাইনি। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।